এখান থেকে আমরা অনুপ্রেরণা নিতে পারবো কিভাবে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে হয়। মূলত সেটার জন্যই আমাদের জানতে চাওয়া। লাইফের শুরুটাই ছিল স্ট্রাগলের মধ্য দিয়ে। বর্তমানে গবেষণার প্রধান ফোকাসটা মূলত কি? তো সিনথেটিক বায়োলজি এখন যেটা করে সেটা হচ্ছে এই বায়ো প্রোডিউসারটাকে রিডিজাইন করে। মানে অনুপ্রেরণাটা কোথা থেকে পেলেন যে আপনাকে গবেষণা করতে হবে? আমি প্রায় এখন পর্যন্ত ৮০টার উপরে এসসিআই পেপার, যেটা ইমপ্যাক্ট ফ্যাক্টর বা আইএসআই সাইটেড যেটা বলি আমরা, পাবলিশ করেছি। তো সেক্ষেত্রে আমরা গবেষণাটা মানে কোথা থেকে শুরু করব? প্রাইমারি লেভেলটা? যে জিনিসটা মেইন প্রবলেম সেটা হচ্ছে বুঝে উঠতে না পারা, ইনডিসিশনে ভোগা। দেখো, একটা ছেলেই একটা ফ্যামিলিকে উঠিয়ে দিতে পারে। সেটাই বললাম, এরকম যদি ১,০০০ ছেলে যায়, ১,০০০টা ফ্যামিলি উঠে যাবে। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। বিজ্ঞানী.org এর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রফেসর হোসেন এম জাবেদ, স্কুল অফ লাইফ সায়েন্স, গুয়াংজু ইউনিভার্সিটি, চীন। স্যারের গবেষণার বিষয়বস্তু সিনথেটিক বায়োলজি। স্যার কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আমরা আজকে আপনার সাথে ডিসকাস করব আপনার গবেষণার বিষয়বস্তু নিয়ে এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয় নিয়ে, এবং সেই সাথে আমাদের দেশের চলমান সমস্যা মোকাবেলায় আপনার গবেষণা কি কি কার্যকরী ভূমিকা রাখবে এই সকল বিষয় নিয়ে। তো আমরা আজকে বিষয়গুলো নিয়ে ডিসকাস করব খুবই সাধারণভাবে, খুবই সহজ সরল ভাষায়, যেন আমাদের দর্শকরা বুঝতে পারেন। জি, তো অবশ্যই। স্যারের প্রথমে আমি জানতে চাইবো যে বাংলাদেশ থেকে এই চীনের গুয়াংজু ইউনিভার্সিটি পর্যন্ত এই যে যাত্রাটা, এই যাত্রার নেপথ্যে আপনার এই গল্পটা আমি এটা শুনতে চাই। এখান থেকে আমরা অনুপ্রেরণা নিতে পারবো কিভাবে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে হয়। মূলত সেটার জন্যই আমাদের জানতে চাওয়া। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মশিউর রহমান ভাইকে আমাকে ইনভাইট করার জন্য। আমি জানি না প্রফেসর জামাল উদ্দিন স্যার আছেন কিনা। উনি মূলত ইন্ট্রোডিউস করে দিছিলেন আমাকে, ওনাকেও ধন্যবাদ। আচ্ছা, আমার আসলে জন্ম এবং বেড়ে ওঠা চট্টগ্রামের সন্দ্বীপে। তো একটা দরিদ্র ফ্যামিলি বলা যায়, এবং সন্দ্বীপে আমি যখন এসএসসি শেষ করে সন্দ্বীপ থেকে বের হই, এর আগ পর্যন্ত সন্দ্বীপের মানুষদের স্ট্রাগলিং লাইফ ছিল। নদী ভাঙন, তারপরে প্রাকৃতিক দুর্যোগ, তো এগুলার সাথে দারিদ্রতা। তো সব মিলিয়ে আসলে লাইফের শুরুটাই ছিল স্ট্রাগলের মধ্য দিয়ে। আমাদের, বিশেষ করে আমার যে শৈশব কৈশোর, যেই জায়গায় আমার জন্ম এবং বেড়ে ওঠা, সেটা আমার এসএসসির পরপরই ভেঙে যায়, নদীতে ভেঙে যায়। যদিও এখন আবার চর জেগে উঠছে, কিন্তু সেগুলো আর নাই। তো যাই হোক, আমি পড়াশোনা শুরু করি ওখানকার সন্দ্বীপ উপজেলা উন্নয়ন প্রাথমিক বিদ্যালয়ে, এবং এরপরে সন্দ্বীপ কার্গিল হাই স্কুল থেকে এসএসসি শেষ করে আমি চট্টগ্রাম কলেজে আসি। তো স্বাভাবিকভাবে বাংলাদেশের স্টুডেন্টদের একটা বড় সময় চলে যায়, তারা ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি পড়বে এই চিন্তা ভাবনা করে আর কি। তো আমারও এরকম ভাবনা ছিল যে ডাক্তারি পড়বো বা মেডিকেলে ট্রাই করছি, কিন্তু যাই হোক, ওয়েটিং লিস্টে ছিলাম, হয় নাই। এরপরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২-৩ সেশন আমি কেমিস্ট্রিতে ভর্তি হই, কিন্তু সেটা আমি কন্টিনিউ করিনি। তো পরের বছর আমি একটা বছর গ্যাপ দিয়ে মাইক্রোবায়োলজিতে এনরোল করি, এবং সেখান থেকে আমি অনার্স এবং মাস্টার্স গ্রাজুয়েশন কমপ্লিট করি। এরপরে মাস্টার্স এর পরে আমি একটা ফার্মাসিউটিক্যালে জয়েন করি, সেখানে ৪ বছর ছিলাম। ৪ বছর পরে আমি মুভ করি আপনার প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে। তো ওখানে জয়েন করার পরপরই ২০১২ এর শেষ দিকে আমি মালয়েশিয়া চলে যাই পিএইচডি করার জন্য। আর ওখানকার ইউনিভার্সিটি মালায়া থেকে আমি ২০১৬ সালে পিএইচডি করি। এখন গবেষণা যদি বলেন, আমার মূলত, আমি আসলে প্রতিটা প্রতিষ্ঠানের কাছেই দায়বদ্ধ। প্রতিটা প্রতিষ্ঠানের ভূমিকা আছে আমাকে গড়ে তোলার ক্ষেত্রে। তো বিশেষ করে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমি আসলে হাতে কলমে অনেক কিছু শিখেছি আমি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালে। এটা আমি সবসময় স্বীকার করি, এবং মূলত ওই ব্যাকগ্রাউন্ডটাই আমাকে বলা যায় আজকের এই পজিশনে আসতে ভিত্তিটা তৈরি করে দিছিল। তো যাই হোক, আমি ওখানে আমি শিখছি কিভাবে সবকিছু হ্যান্ডলিং করতে হয় প্র্যাকটিক্যাল ওয়েতে। এটা বিশাল একটা অপরচুনিটি ছিল, যেটা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে, আমি কি বলে এটাকে ক্রিটিসিজম করতেছি না, হয়তো সুযোগ হয়ে ওঠে না আমাদের শিক্ষার্থীদের, আমারও তাই। তো এরপরে আমি স্বাভাবিকভাবে, যেহেতু আমাদের থিওরিটিক্যাল নলেজটা আসলে গবেষণার জন্য যেটা ম্যান পাওয়ার বলা হয় অনেক ক্ষেত্রে, যেটা আমরা এখন ফিল করি, ওইরকম ছিল না। যার কারণে পিএইচডি তে যাওয়ার পর আমি প্রায় ২ বছরের মতো
আপনার প্রবলেম ফেস করছি, কি করব না, বা কি করতে পারবো। তো যাই হোক, পরে ধীরে ধীরে শিখলাম কিভাবে রিসার্চ করতে হয়, কিভাবে ল্যাব গোছাইতে হয়। তো অনেকটা অন্ধের মতো গিয়ে কাজ শুরু করা। তো সেখানে আমি অনেকগুলা মেথড অপটিমাইজ করছি, করার পরে পিএইচডির কাজ শেষ করলাম। প্রায় 4 বছরের মতো সময়ে আমি পিএইচডির কাজ শেষ করি, এবং পিএইচডি চলাকালীন আমি মূলত ওখানে 7-8টার মতো পেপার পাবলিশ করি, এবং এই পেপার গুলাই মূলত আমাকে চায়নায় এস্টাবলিশ হতে সাহায্য করে। তারপরও আমি পিএইচডির পরপরই দেশে ব্যাক করে আবার প্রাইমেসিতে জয়েন করি। আমার এই যে ছুটিতে ছিলাম আমি, কিন্তু সেখানে যেভাবে হোক আমি সাস্টেন আর করতে পারলাম না। পরে দেশে থাকার জন্য মূলত ব্যাক করা, কিন্তু যেহেতু অ্যাফোর্ডেবল ছিল না সব মিলিয়ে, পরে আমি চায়নাতে এই একটা পোস্টডক পাই, এবং আর আগ পিছ চিন্তা না করে আমি চায়নাতে আসি। মূলত এইটাই আমার আসলে একটা বলা যায় গড গিফটেড অপরচুনিটি আর কি। এবং সেখানে আমি ল্যাবকে মোটামুটি কন্ট্রিবিউট করি। আমার যে ক্যাপাসিটি ছিল, আমি ছিলাম ফার্স্ট ফরেনার, এবং সেখানে পোস্টডক শেষ করার পরে আমাকে সরাসরি প্রফেসর হিসেবে নিয়োগ দেয়। সেখানে আমি 3 বছর ছিলাম। 3 বছর পরে আমি গত 2023-এর জুলাইয়ে আমি এই বর্তমান প্রতিষ্ঠান গুয়াংজু ইউনিভার্সিটির লাইফ সায়েন্স স্কুলে জয়েন করি, এবং গবেষণা চালিয়ে যাচ্ছি, শিক্ষকতার সাথে চালিয়ে যাচ্ছি। এভাবেই আপনার সিনথেটিক বায়োলজি এবং বায়োফুয়েল গবেষণার সাথে যুক্ত হওয়া। এখন আপনার বর্তমানে গবেষণার প্রধান ফোকাসটা মূলত কি? গবেষণা অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আমার, যেহেতু আপনি বললেন সিনথেটিক বায়োলজি, তো সুতরাং আমরা সিনথেটিক বায়োলজির আবার কিছু সেকশন আছে, মানে অ্যাপ্লিকেশন বেসড যদি আমরা চিন্তা করি। তার আগে আমি যদি বলি সিনথেটিক বায়োলজিটা আসলে কি, একদম জেনারেলি যদি বলি, সেটা হচ্ছে আমাদের যে বায়োসিস্টেম আছে, মাইক্রো অর্গানিজম অথবা এই বায়োসিস্টেম সেল যেটা আমরা বলি, এটাকে রিডিজাইন করে আমাদের ওন পারপাজের জন্য আমরা যেটা ইউজ করি, এটাই হচ্ছে সিনথেটিক বায়োলজির মেইন থিম। তো এটার কিছু ব্রাঞ্চ আছে, যেমন মেডিকেল সেক্টর আছে, এনভায়রনমেন্ট, এগ্রিকালচার, এগুলো আছে। আমার কাজটা মূলত ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি, মানে হচ্ছে আমি বায়ো ম্যানুফ্যাকচারিং, যেমন এই যে আপনি বায়োফিউলের কথা বললেন, অথবা বায়ো বেসড কেমিক্যাল, যেমন আমাদের দৈনন্দিন লাইফে, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, অনেক ধরনের কেমিক্যাল আমরা ইউজ করি, এবং সেগুলোর বেশিরভাগই সিনথেসিস হয় কেমিক্যাল অ্যাপ্রোচে, যেখানে আপনার পেট্রোলিয়াম বেসড সাবস্ট্রেট গুলাই ইউজ হয় মোস্ট অফ দ্য কেসেস। তো আমাদের যে কাজটা, সেটা হচ্ছে এই পেট্রোলিয়াম বা ফসিল ফিউল থেকে বেরিয়ে এসে গ্রিন টেকনোলজির মাধ্যমে, যেটাকে সিনথেটিক বায়োলজি টুলস অ্যাপ্লাই করে গ্রিন ম্যানুফ্যাকচারিং এর দিকে আমরা চেষ্টা করি, এবং আমার গবেষণার কাজটাই হচ্ছে এটা, মানে বায়ো ম্যানুফ্যাকচারিং। তো একটু ব্রডলি যদি আমি বলি এই বায়ো ম্যানুফ্যাকচারিং সম্পর্কে, যদিও সিনথেটিক বায়োলজির যাত্রাটা মূলত 2000 সাল থেকেই, কিন্তু তার আগে যদি আমরা আপনাদের দর্শকদের জন্য বোঝার জন্য যদি বলি, সেটা হচ্ছে যেমন এথানল তৈরি, মানে ওয়াইন যেটা ইস্ট এবং স্টার্চ অথবা গ্রেপ জুস থেকে ওয়াইন তৈরি, এটা ফার্মেন্টেশনের মাধ্যমে, এটা হচ্ছে একটা হিস্ট্রিক্যাল সিনথেটিক বায়োলজি বলা যায়, যদিও সিনথেটিক বায়োলজির অথেন্টিক ডেফিনেশনে পড়ে না, আমি জাস্ট বোঝার জন্য বললাম। তো এখানে একটা সাবস্ট্রেট থাকে, একটা বায়ো প্রডিউসার থাকে, ইস্ট যেটাকে বলি, আর একটা টার্গেট প্রোডাক্ট থাকে। তো আগে যেটা হতো, সেটা হচ্ছে এই বায়ো প্রডিউসারটা ছিল একেবারেই ন্যাচারাল। ইস্ট আমরা এখনো ইউজ করি, ইয়োগার্ট অথবা দই তৈরিতে আমরা এখনো, সরি দই না, যে ব্রেড তৈরি, ফার্মেন্টেশন, হ্যাঁ, ইস্ট তৈরি ব্যবহার করি। তো এটা ছিল একেবারে ন্যাচারাল প্রসেস, যেটাকে ফার্মেন্টেশন টেকনোলজি। ফার্মেন্টেশনটা আসলে একটা মিড স্ট্রিম প্রসেস, আপ স্ট্রিমেই অনেক কিছু করতে হয় এখন আমাদের। তো সিনথেটিক বায়োলজি এখন যেটা করে, সেটা হচ্ছে এই বায়ো প্রডিউসারটাকে রিডিজাইন করে, যাতে এর ক্যাপাসিটিটা বাড়ে। তো বায়ো ম্যানুফ্যাকচারিং বেসড সিনথেটিক বায়োলজি হচ্ছে মূলত এটাই। আচ্ছা, তো স্যার বর্তমানে তো বিশ্বের টপ 2% হাইলি সাইটেটেড সায়েন্টিস্টদের ভিতরে আপনি একজন। তো এই ক্ষেত্রে আপনার এই সাফল্যের নেপথ্যে বড় শক্তিটা কি ছিল? মানে অনুপ্রেরণাটা কোথা থেকে পেলেন যে আপনাকে গবেষণা করতে হবে এবং নিজেকে টপ রেটেড সায়েন্টিস্ট হিসেবে এস্টাবলিশ করতে হবে? আসলে এটা প্রি-ডিফাইন্ড কোনো প্ল্যান বা অবজেক্টিভ ছিল না। তবে যেটা ছিল, সেটা হচ্ছে আমি একেবারে ক্লাস 6 থেকেই
টিউশনি করতাম, স্টুডেন্ট পড়াতাম। তো সেখান থেকেই টিচিং এর প্রতি আমার একটা ঝোঁক ছিল। আমি যখন ইনসেপ্টাতে যাই আমি হয়তো বাধ্য হয়েছি সেখানে চাকরি করতে, কিন্তু সেটা অনেকটা মনোটোনাস টাইপের, কোনো ক্রিয়েটিভিটি নাই ওখানে। ঠিক নাই আছে? আমি একদম। তারপরেও ওটা যেহেতু আমার একটা প্ল্যাটফর্ম ছিল, তো সেখান থেকে আমি চেষ্টা করছি যেভাবে হোক আমাকে এটা এখান থেকে মুভ করতে হবে এডুকেশনে। সামগ্রিক প্রেক্ষাপট আসলে সাপোর্ট করতেছিল না। তারপরও পরবর্তীতে আমি যেহেতু প্রাইমেসিতে সুযোগ পাই, সেখান থেকে আমি ইউনিভার্সিটি মালায়াতে যাই। সেখানে মূলত আমি গবেষণা কি, কিভাবে পাবলিশ করে এবং কোন কোন জার্নালে পাবলিশ করতে হয় বা Q1 কি এগুলা সম্পর্কে জানলাম। তো এই যে হাইলি সাইটেড সায়েন্টিস্ট, এখানে মূলত ওই সময় আমি ২ টা রিভিউ পেপার লিখেছিলাম। এই এই রিভিউ পেপার ২ টাই একই জার্নালে পাবলিশ হয়েছিল। সেটার এখন ইমপ্যাক্ট ফ্যাক্টর প্রায় ১৫ এর উপরে। এই রিনিউয়েবল এন্ড সাস্টেইনেবল এনার্জি রিভিউ। তো এই ২ টা পেপার প্রায় দুইটাই প্রায় ১,০০০ টাইমস করে সাইটেড এখন পর্যন্ত আরকি। তো এখান থেকে আসলে সাইটেশনের মানে র‍্যাংকিংটা শুরু। এরপরে চায়নাতে আসার পরে যেহেতু আমাদের একটা বড় গ্রুপ আছে, চায়নার গবেষণাগুলো আসলে গ্রুপ বেসড। তো গ্রুপে বিশেষ করে আমরা যারা ফরেনার এবং স্টুডেন্ট যেহেতু এখানে এরা ইংলিশে একটু দুর্বল, তো সেক্ষেত্রে আমাদেরকে পুরা পাবলিকেশন সেক্টরটা দেখতে হয় এবং আমি এভাবেই দেখে আসছি এবং আমি আমার প্রফেসরের সাথে মানে একই গ্রুপে আমরা এখনো আছি। আমি প্রায় এখন পর্যন্ত ৮০টার উপরে SCI পেপার, যেটা ইমপ্যাক্ট ফ্যাক্টর বা ISI সাইটেড যেটা বলি আমরা, পাবলিশ করেছি। তো মূলত এগুলাই আসলে এই পেপার গুলাই কিউমুলেটিভলি আমাকে এই হাইলি সাইটেড সায়েন্টিস্ট হতে সাহায্য করেছে। স্যার আমরা যারা মানে বর্তমানে অনার্সে অধ্যয়নরত আছি আমাদের কিন্তু গবেষণার প্রতি আগ্রহ আছে। কিন্তু আমরা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই সুযোগ সুবিধা তেমন পাই না। তো সেক্ষেত্রে আমরা গবেষণাটা মানে কোথা থেকে শুরু করব? প্রাইমারি লেভেলটা। এরপরে ধরেন রিসার্চ রিভিউ লিখাটা কিভাবে শুরু করব? এর জন্য আমাদেরকে কি করতে হবে? এই বিষয়ে যদি আপনি একটু দিক নির্দেশনা দিতেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আসলে যেহেতু বাংলাদেশী এবং বাংলাদেশের ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি, সুতরাং আমি জানি আসলে আমাদের এই মূল প্রবলেম গুলা কোথায়। তারপরে হচ্ছে এই যে আপনি বললেন কিভাবে শুরু করতে হবে। এখন আমাদের শুধু ইনফ্রাস্ট্রাকচার অথবা ইনস্টিটিউশনাল প্রবলেম না, আমাদের আসলে নিজেদেরও কিছু প্রবলেম আছে। যেমন আমরা বুঝতে পারি না আসলে কিভাবে শুরু করব। ঠিক আছে? এটা একটা বিশাল প্রবলেম। আমি অনেকগুলো স্টুডেন্ট ডিল করছি তাদের সাথে মানে যে জিনিসটা মেইন প্রবলেম সেটা হচ্ছে বুঝে উঠতে না পারা এবং ইনডিসিশনে ভোগা। যেমন আমি যদি উদাহরণ হিসেবে বলি, মিস্টার বিনের যেই জানুয়ারি সেলটা আছে, ওখানে কি হয়েছে, সে ঢুকার ফার্স্ট পারসন কিন্তু ঢুকছে, কিন্তু তার মাইন্ডসেটটা ঠিক ছিল না, যার কারণে সে কোন দিকে যাবে বুঝতে পারতেছিল না। ঠিক আমাদের অবস্থাটা হচ্ছে এমন, কোথায় যাব আমরা, শুরু কোথায় থেকে করব। আর মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদেরকে একটা ডিফাইন্ড গোল ক্রিয়েট করতে হবে এবং এর পিছনে একমাত্র যেই বা যদি আমি আপনার কথা বলি বা কোন স্টুডেন্টের কথা বলি, একমাত্র উনি পারবেন ওনাকে গড়ে তুলতে এবং এই ক্ষেত্রে পড়ার বিকল্প কিছু নেই। আমি প্রথমেই যেটা সাজেস্ট করি, এই যে আমি এখন বলছি অনেক কিছুই, এগুলার কোনো আসলে ভ্যালু নাই, মানে এটা সাপ্লিমেন্টারি হিসেবে থাকতে পারে, কিন্তু মূল কাজটা হচ্ছে পড়াশোনা শুরু করতে হবে। এখন এই ক্ষেত্রে অনেকের প্রবলেম, কারণ আমরা যখন একটা লিটারেচার শুরু করবো, যেমন আমি পিএইচডি করতে গিয়ে প্রায় ২ বছর প্রবলেম ফেস করছি, কারণ পড়তেছি কিন্তু এগুলো তো মাথায় ঢুকে না আসলে। তো এখন যদি আমরা পড়া শুরু করি এবং কিভাবে করতে হবে সেটা যদি একটা আউটপুট ঠিক করি, মানে আউটপুট ওরিয়েন্টেড পড়ালেখা, সেটা কেমন? আমি যদি একটা আর্টিকেল পড়ি, কোনো একটা টেকনোলজি নিয়ে যদি সেটা লেখা হয়, তাহলে এটার একটা কনক্লুশন ড্র করাটা হচ্ছে এক্ষেত্রে আউটপুট। এখন আমরা আউটপুট বুঝি না এবং আউটপুট এবং সেই সাথে কিভাবে করতে হবে বা কতটুকু করতে হবে, এটা আমরা অনেকেই মেনটেন করি না। আমরা এই লেকচার সেই লেকচার এগুলার মানে আয়োজনের সাথে আছি আর কি। তো আমি সবসময় একটা উদাহরণ দিই, আমি নিজেও একজন ধর্মভীরু মানুষ। আমাদের দেশে যে পরিমাণ ওয়াজ হয়, মানে প্রতি, কোনো তাই না? জায়গায় হয় না। পৃথিবীর কোথাও হয় না। হ্যাঁ, কিন্তু দেখেন এটার পরে আমরা এত ওয়াজ নসিহত পৃথিবীর আর কোনো জায়গায় নাই, কিন্তু এরপরও আমরা মসজিদে ঢুকার আগে জুতাটা বগলে করে নিয়ে যেতে হয়।
তাহলে আমাদেরকে এই আয়োজনগুলা কি শিখাচ্ছে? তো এটার মূল কারণ হচ্ছে আমরা আসলে নিজেকে তৈরি করার জন্য কোনো লেকচার বা কোনো ধরনের, যেমন এখন অনলাইনে অনেক ধরনের মেটেরিয়াল আছে নিজেকে ডেভেলপ করার জন্য। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, প্রথমেই ১ নাম্বার হচ্ছে আপনাকে ডিফাইন করতে হবে আপনি আসলে কি করবেন, এবং এটার জন্য একটা ডেডিকেশন থাকতে হবে, এবং আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি একমাত্র পার্সন যিনি নিজেকে চেঞ্জ করবেন। এবং এরপরে হচ্ছে পড়া। এই ক্ষেত্রে যদি আমি একটা উদাহরণ দিই, যেমন কুংফু পান্ডা একটা ছবি আছে, অ্যানিমেশন মুভি। এটা আমি জাস্ট মোটিভেশনের জন্য আমি আমার স্টুডেন্টদেরকে রেফারেন্সটা দিই। জি, ওখানে অবশ্যই। কুংফু পান্ডা হচ্ছে শরীর অনেকটা ভারী, কিন্তু তার স্বপ্ন ছিল সে এই কুংফু মাস্টার হবে। এবং মুভিটা শুরুই হয়েছিল, ১ নাম্বার যেটা আরকি, মুভিটা শুরুই হয়েছিল তার স্বপ্ন দিয়ে। সে স্বপ্নে ফাইট করতেছে, কিন্তু তার বডিটা সাপোর্ট করে না। সবাই তাকে নেগলেক্ট করতেছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল সেই হলো ১ নাম্বার কুংফুর, যেটাকে আমরা আচ্ছা। ওই মুভিতে, হ্যাঁ, ড্রাগন ওয়ারিয়ার্স যে ডিফিট করতে পারে, এবং সেখানে একটা স্ক্রল ছিল, এবং সবাই মানে জানতো যে এই স্ক্রলের মধ্যে হিডেন, মানে ভিন্ন মাত্রার শক্তি যোগান দিবে ওই হিডেন রিটেনটা দেখে, বা হিডেন যেটা আমরা বলি আর কি, এটা চাইনিজ একটা থিম। কিন্তু আলটিমেটলি দেখা গেল স্ক্রলটা যখন তার হাতে আসে, তখন সেখানে কিছুই ছিল না, শুধু তার ছবিটা দেখা যাচ্ছিল। তো এখানে ২টার মেসেজ, একটা হচ্ছে স্ট্রং ডিটারমিনেশন থাকা, আমার স্ট্রাকচার কেমন, সেটা আমার ব্যাকগ্রাউন্ড কেমন, এটা আসলে বিষয় না। আর ২ নাম্বার হচ্ছে বিলিভ করা যে একমাত্র আমি আমাকে চেঞ্জ করতে পারবো। এই ২টা জিনিস থাকার পরে আমরা যদি একটা সিস্টেমেটিক ওয়েতে যদি আমরা আগাই, আমার মনে হয় আমরা আমাদের স্টুডেন্টরা যেই পরিমাণ মেরিটোরিয়াস, আমি তো মালয়েশিয়ান স্টুডেন্টদেরকেও দেখছি, এখানকার স্টুডেন্টদেরকেও দেখছি, কিন্তু যদি আমরা কম্পেয়ার করি, আমাদের স্টুডেন্ট বা আমাদের ব্রেইনটা অনেক শার্প, কিন্তু আনফরচুনেটলি আমরা সেভাবে ইউটিলাইজ করতে পারি না বলে আমরা হয়তো আগাইতে পারি না। আমরা হ্যাঁ। মূলত আমাদের ব্রেনটাকে কাজে লাগাই না। এটা হচ্ছে মূল না, কাজে সমস্যা। লাগাই না। সামগ্রিক প্রেক্ষাপট আমাদেরকে সাপোর্ট করে না। আমরা নিজেরাও করি না। এই যে বললাম, শুধু আয়োজন থেকে ফিরে এসে, যেমন আমি যদি বলি যে এই একটা অ্যাবস্ট্রাক্ট নিয়ে যদি আপনি ইউটিউবে সার্চ দেন, অনেকগুলো লেকচার পাবেন। এখন আপনি ধরেন ১০০টা ভিডিও দেখলেন অ্যাবস্ট্রাক্ট কিভাবে লিখতে হয়। হুম। এখন এটা দেখার পরে তারা বেশিরভাগই বলবে যে কথাগুলো, যে ১ নাম্বার প্রথমে থাকবে একটা ব্যাকগ্রাউন্ড, সংক্ষিপ্ত ব্যাকগ্রাউন্ড, হুম। তারপরে থাকবে মেথড অথবা অবজেক্টিভ সংক্ষেপে, তারপরে রেজাল্ট অথবা সামথিং, ঠিক আছে, এরপরে ফাইনালি কনক্লুশন। এই ৪টা পার্ট থাকবে একটা অ্যাবস্ট্রাক্টে। এখন আপনি যখন কোনো একটা টপিকে রিসার্চ করবেন বা কোনো কিছু লিখতে যাবেন, সেটা রিভিউ পেপার হোক অথবা রিসার্চ পেপার হোক, এই যে ব্যাকগ্রাউন্ড লিখতে হবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কোথায় থেকে শুরু করবেন, এটা একমাত্র আপনি যদি স্টাডি না করেন এবং বারবার লিখেন, রিভাইজ না করেন, আপনাকে ১০০০ ভিডিও কিন্তু বা লেকচারও কিন্তু আপনাকে আপনার মতো করে, কারণ এইভাবে কেউ বলবে না, একমাত্র না। আপনি শিখতে পারবেন আপনার যে কাজটা। তো এটা একটা জাস্ট সিম্পল উদাহরণ দিলাম। তো যেই লেকচার গুলো আছে, সেগুলো যেমন আমরা কাজ করতে গেলে, একটা পেপার বলেন অথবা কোনো কাজ করতে গেলে অনেক ধরনের প্রবলেম আসে, অনেক ধরনের ট্রাবল শুটিং থাকে, সেগুলোকে ওভারকাম করতে হয়। এগুলো যদি আপনি ফেস না করেন, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না, পরবর্তী ধাপে যেতে পারবেন না। থিওরিটিক্যালি অনেক কিছু সম্ভব, আবার অনেক কিছু সম্ভব না। তো এটা হচ্ছে আরেকটা বিষয়, যে রিভিউ পেপার সম্পর্কে যেটা বললেন, কিভাবে শুরু করবেন, এটা আসলে অনেক বড় কথা। এবং আমি চিটং ইউনিভার্সিটিরই কেমিস্ট্রি ডিপার্টমেন্টের বেশ কিছু স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করছি। সেখানে ১-২টা স্টুডেন্ট খুব ভালো করছে, এবং একটা স্টুডেন্ট খুব ভালো কয়েকটা পাবলিকেশনও করছে আমার ওই গ্রুপ থেকে। কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট, তাদেরকে যখন আমি একটা সিম্পল টপিক দিলাম যে এটা নিয়ে পড়ো, তো পড়ালেখাটা যখন শুরু করছে, এখন শুরুটা যখন করবেন আপনি, তখন দেখবেন অনেক কিছুই বোঝা যাচ্ছে না বা হুম। বুঝবেন না। তো এখন এই কিন্তু জার্নাল এআই, পড়তে গেলে এটা আমি ফেস করি। মূলত জার্নাল থেকে রাইট, যখন আর্টিকেল গুলো পড়ি তখন এটা আমি ফেস করি যে আমি অনেক কিছুই বুঝি না। অনেক কিছুই বুঝি না। সত্যি যেটা যে মেইন টপিক গুলো বুঝতে পারি না। এখানে আমার ভাষাগত সমস্যা হয়। এরপরে কিছু টপিক থাকে অনেক কঠিন, যেগুলার সম্পর্কে আমার কোনো বেসিক ধারণা নেই। তো তখন বিরক্তি চলে আসে। তখন মনে হয় যে আর পড়ব না। ভালো লাগছে না। রাইট। এই বিরক্তি আসাটাই মানে আপনি ছেড়ে দিলেন। এখানে হ্যাঁ। বিরক্তি, আমি যেটা বলি, যেমন স্টুডেন্টকে বলি, একটা অ্যাবস্ট্রাক্ট ১০ বার পড়ো। ১ম বার পড়ো, ২য় বার পড়ো, ৩য় বার পড়ো। দেখো ডিফারেন্সটা কি? একই জিনিস।
প্রথমবার পড়ার পরে মনে হবে এটা কোনো একটা অজানা পাহাড় থেকে আসছে বা অজানা পাহাড় সম কিছু আমার উপরে। দ্বিতীয়বার পড়ার পরে দেখবেন কিছু একটা জিনিস আপনার ব্রেনে আসতেছে, বুঝতেছেন তৃতীয়বার। তো এটা তো বিশেষ করে আমরা এখন চাইলেও পারি না, কারণ আমাদের অনেক কাজের লোড থাকে। কিন্তু যারা স্টুডেন্ট, বিশেষ করে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, তাদের কিন্তু প্রচুর সময় থাকে। এখন এই সময়গুলোকে যদি প্রপার ইউটিলাইজ করা যায়, মানে ইউটিলাইজ বলতে আমি বুঝাচ্ছি একেবারে নিজেই করবে সবকিছু, নিজেই করবে। যেমন এই যে একটা অ্যাবস্ট্রাক্ট পড়া, ইন্ট্রোডাকশন পড়া, আর এখন তো এআই তে আপনার বিশেষ করে আমরা তো ডিপসিক ইউজ করি, মানে একদম টু দা পয়েন্টে যতক্ষণ আপনি বুঝবেন না ততক্ষণ কিন্তু তারা বুঝাবে। যে একটা ওয়ার্ড বুঝতেছেন না, এটা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, কমান্ড দেওয়ার সাথে সাথে তারা এমন ভাবে বুঝাবে, না বুঝে আর যাওয়ার কোনো, আগে হয়তো এরকম স্কোপ ছিল না। তো সুতরাং এখন আসলে কোনো ধরনের অজুহাত দেওয়ার মতো নাই। আর নিজেকে ডেভেলপ করতে হলে শুরু করতে হবে, এবং শুরুটা হাতে কলমে হতে হবে। স্যারের হচ্ছে গবেষণার বিষয় এই যে এনজাইম ইঞ্জিনিয়ারিং, এটা শিল্প খাতে কি ধরনের বাস্তব পরিবর্তন আনতে সক্ষম? আসলে এনজাইম সিনথেটিক বায়োলজির বেসিক দুইটা টুলস আছে। আমি যে বায়োসিস্টেমের কথা বললাম সেখানে একটা হচ্ছে এনজাইম, আর একটা হচ্ছে মাইক্রো অর্গানিজম বা সেল। এখন এই এনজাইম ইঞ্জিনিয়ারিং যেটা, সেটা হচ্ছে জাস্ট এই এনজাইমের পারফরমেন্সটা বাড়ানো। যেমন ইন্ডাস্ট্রিতে আমরা অনেক ক্ষেত্রে হাই টেম্পারেচার ইউজ করি। এখন ন্যাচারাল যে এনজাইম গুলা, সেগুলো তো সাধারণত হাই টেম্পারেচার বা হাই টলারেন্ট হয় না, টেম্পারেচার টলারেন্ট হয় না। তো এটা মূলত 90-এর দশকে প্রফেসর আর্নল্ড, যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন 2018 সালে কেমিস্ট্রিতে, উনি ডিরেক্টেড ইভলিউশন নিয়ে কাজ করছিলেন। ডিরেক্টেড ইভলিউশন মানে এনজাইমের যেই, আমরা তো জানি এনজাইমটা হচ্ছে প্রোটিনের একটা সিকোয়েন্স। এখানে প্রাইমারি সিকোয়েন্স থাকে, তারপর সেকেন্ডারি, টার্সিয়ারি, এইভাবে হয়। তো ন্যাচারাল যে সিকোয়েন্সটা, সেটাকে যদি আমি চেঞ্জ করে দিতে পারি, কোন একটা অ্যামিনো অ্যাসিড হয়তো সেখানে অ্যালানিন আছে, আমি ভ্যালিন দিয়ে দেখলাম এটার পারফরমেন্স বাড়ে কিনা, অ্যাক্টিভিটি বাড়ে কিনা, বা থার্মোস্টেবিলিটি অথবা পিএইচ টলারেন্ট বাড়ে কিনা। তো যদি আমি এই বাড়ানোটা যদি ইন্ডাস্ট্রিয়ালি ইম্পর্টেন্ট হয় বা একটা লেভেলে নিতে পারি, সেক্ষেত্রে প্রতিটা, কারণ ইন্ডাস্ট্রি তো বিশেষ করে বায়ো ইন্ডাস্ট্রি যেটা আমরা বলি, সেটা অনেক ক্ষেত্রে এনজাইম ডিপেন্ডেন্ট। তো এই পুরা বায়ো ইন্ডাস্ট্রিটা, এনজাইম ডিপেন্ডেন্ট যে বায়ো ইন্ডাস্ট্রিটা আছে, সেই ইন্ডাস্ট্রিতে কিন্তু এটা বিশাল একটা ইনফ্লুয়েন্স থাকবে। এখন কথা হচ্ছে রিসার্চ থেকে ইন্ডাস্ট্রি পর্যন্ত যাওয়া, এটাও আরেকটা বিশাল ধাপ। এই ধাপটা, হ্যাঁ, রিসার্চের সাথে, যেমন আমি এই যে কথাগুলো বলতেছি, আমি চেষ্টা করতেছি এটাকে জেনারেলাইজ করতে, কিন্তু আমি রিসার্চ লেভেলে আছি। এখন ইন্ডাস্ট্রি লেভেলে যেতে হলে আমাকে আরো অনেক অপটিমাইজ করতে হবে, অনেক কিছু দেখতে হবে, লার্জ স্কেলে দেখতে হবে। ঠিক আছে? তো প্রোটিন ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি আমি বলি, তাহলে এটা হচ্ছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আপনি যে প্রশ্নটা করলেন, কিন্তু প্রোটিন ইঞ্জিনিয়ারিং এর আরো অনেক ধরনের কাজ আছে অ্যাপ্লিকেশন বেসড। আর আরেকটা হচ্ছে মেটাবলিক ইঞ্জিনিয়ারিং, মানে হচ্ছে অর্গানিজমটাকে বা মাইক্রো অর্গানিজমটাকে চেঞ্জ করে দেওয়া। এখন এই পুরো মেটাবলিজমটা চেঞ্জ করে দেওয়া, এখন এটা হতে পারে কোন একটা পাথওয়ে লেভেলে অথবা পুরো সিস্টেম লেভেলে। তো পুরো জিনিসটাই হচ্ছে, যদি সিস্টেম লেভেলে হয় সেটাকে আমরা একটু আলাদা করে বলি সিস্টেম মেটাবলিক ইঞ্জিনিয়ারিং। আর পাথওয়ে যেটা, পাথওয়ে ইঞ্জিনিয়ারিং বা পাথওয়ে অপটিমাইজেশন। তো এগুলার আসলে সিনথেটিক বায়োলজির ফান্ডামেন্টাল বেসিসটা হচ্ছে এই দুইটা, প্রোটিন ইঞ্জিনিয়ারিং এবং মেটাবলিক ইঞ্জিনিয়ারিং। আমাদের অডিয়েন্সের ভিতর থেকে যদি কেউ স্যারকে প্রশ্ন করতে আগ্রহী থাকেন, তাহলে আনমিউট করে স্যারকে প্রশ্ন করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি রাকিবুল হাসান কবির, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলছি। স্যার, আমি যে বিষয় কয়েকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে গবেষণা হচ্ছে কোন বিষয়ে করা উচিত আসলে? নিজের সাবজেক্ট রিলেটেড আমি করব, নাকি হচ্ছে এর বাইরে গিয়েও আমি গবেষণা করতে পারি? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে গবেষণা কেন করব? গবেষণা করলে কোন কোন সুযোগ সুবিধা আমার জীবনে তৈরি হবে, বা সেটা কোন কাজে লাগবে? 2 নাম্বার, যেটার আগ্রহে আমি এখানে হচ্ছে আমার সময়, আমার শ্রম সবকিছু দিব। 2 নাম্বার। 3 নাম্বার যে বিষয়টা আছে স্যার, যে গবেষণা আসলে কাদের জন্য? আমার যদি স্বপ্ন থাকে আমি বিসিএস ক্যাডার হব বা ব্যাংক রিলেটেড ব্যাংকে জব করব, তাহলে আমি দেখা গেল যে এখানে শ্রম দিলাম একটা সময়, তারপরে হচ্ছে চাকরির ক্ষেত্রে আমার শ্রম দিলাম, দেখা গেল যে দিন শেষে 2টার একটাও হলো না, তাহলে তো আসলে দিন শেষে লাভ কিছুই হবে না। তো স্যার, এটা একটু যদি ক্লিয়ার করতেন।
আরেকটা বিষয় হচ্ছে যে কি দিয়ে গবেষণা শুরু করতে পারি আমরা। আমি আজকে থেকে গবেষণা শুরু করতে চাই, যে আসলে আমার প্রথম কাজটা কি হবে। স্যার যদি এই কয়েকটা প্রশ্নের উত্তর দিতেন। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। বেশ কিছু সুন্দর প্রশ্ন করছেন। প্রথম যে বিষয়টা প্রশ্নটা ছিল সেটা হচ্ছে গবেষণা কিভাবে বা কোন সাবজেক্টে বা কিসের উপরে করব, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন এই ক্ষেত্রে যেমন আপনার সাবজেক্ট যদি বায়োলজি হয় বা আমি যেটা মাইক্রোবায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা বায়োলজি হয়, এখন কিন্তু ইন জেনারেল যদি আমি একদম সিম্পলি বলি, গবেষণাটা এখন কিন্তু আর সিঙ্গেল সাবজেক্ট বা সিঙ্গেল ডিসিপ্লিনের উপরে খুব একটা ভালো গবেষণা আসে না। কারণ আমরা যে বায়োলজির গবেষণা করি সেখানেও কিন্তু কেমিস্ট্রি আসে, অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি আসে, অনেক কিছু আছে। এবং বর্তমানে যে এআই, যেটা কম্পিউটার সায়েন্স বা তো পুরাটা মাল্টি ডিসিপ্লিনারি। এখন আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি যদি শুধু বায়োলজির যদি হয়ে থাকেন বা বায়োলজি বেসড হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার বায়োলজির উপরে যে গবেষণাটা করতে হবে সেটা না। এখন আপনাকে যেটা করতে হবে, যেহেতু বায়োলজির উপরে আপনার একটা বেজ অলরেডি আছে, সুতরাং বায়োলজির সাথে কম্বাইন্ড করে, যেমন আমার বেজ হচ্ছে মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, সুতরাং আমি সিনথেটিক বায়োলজি আসছি। এখন এই সিনথেটিক বায়োলজিতে বায়োলজির একটা বিশাল কন্ট্রিবিউশন আছে, কিন্তু সিনথেটিক বায়োলজিটা কিন্তু অনেকগুলো ডিসিপ্লিনের সমন্বয়ে তৈরি বা সমন্বয়ে আছে। এখন আপনাকে যেটা করতে হবে, এই ডিসিপ্লিন গুলা প্রথমে বায়োলজি দিয়ে শুরু করতে পারেন। যেমন সিনথেটিক বায়োলজিতে আমি বললাম যে এনজাইম লাগে, তারপরে হচ্ছে আপনার সেল লাগে। জাস্ট আমি আমার ফিল্ডের উদাহরণটা দিয়ে আপনাকে বোঝাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি এই দুইটা বিষয়কে প্রথমে শুরু করতে পারেন। দেখবেন আপনি যখন শুরু করবেন, যে একটা পেপার হয়তো পড়লেন, সেখানে আসলো এইচপিএলসি অ্যানালাইসিস। তো আপনি দেখলেন এইচপিএলসি তো বায়োলজির না, এটা হচ্ছে কেমিস্ট্রি, অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি। তারপরে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, আপনি যে ডাটাই পান না কেন সেখানে স্ট্যাটিস্টিক্স লাগবে। তাহলে আপনি বেসটা ঠিক রাখবেন, বায়োলজি বেস ঠিক রেখে এরপরে যখন আপনি দেখবেন যে এই ডিসিপ্লিন আসতেছে, বা ওই ডিসিপ্লিনে তো আপনি পুরোপুরি যেতে পারবেন না যেহেতু আপনার বেসিকটা নাই। সুতরাং আপনাকে ওই স্পেসিফিক যেই বিষয়গুলা বা যে টেকনোলজি অথবা টেকনিক গুলো আপনার লাগে সিনথেটিক বায়োলজিতে বা আপনার রিসার্চ ফিল্ডে, ওগুলাতে আপনি চেষ্টা করবেন একটু এক্সপার্ট হতে বা জানতে। ঠিক আছে? তো সংক্ষেপে যদি আমি বলি, এটাই হচ্ছে সূচনা করা আর কি। এখন টপিক যদি আপনি বলেন যে কিভাবে টপিক সিলেক্ট করবেন, এখন কিন্তু এআই এ আপনি যদি আস্ক করেন যে আমার ডিসিপ্লিন এটা, আমি একটা কাটিং এজ রিসার্চ টপিক চাচ্ছি, তো ওরা অনেকগুলো টপিক সাজেস্ট করবে। এই টপিকের উপরে কয়েকটা পেপার আপনি পড়ে দেখতে পারেন। যদি হাই থটের রিসার্চ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে নেচার, সায়েন্স, এইসব পাবলিশারের যেসব সাব গ্রুপ জার্নাল গুলো আছে সেগুলো দেখতে পারেন। মানে এটা হচ্ছে আপনি মানে শুরু থেকে বা জিরো থেকে একেবারে হাই থট একটু দেখলেন, যেটাকে ভাষা দেখা বলে আর কি বাংলায়। তো সেটা দেখার পরে আপনি ঠিক করতে পারবেন, হ্যাঁ আমি এই টপিকের উপরে কাজ করব। যেমন আমি যদি বলি আমার টপিক, আমি পিএইচডি তে বায়ো এথানলের উপরে কাজ করছি, বায়োফিউল। কিন্তু এখন এই সময় যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আমি বায়োলজির স্টুডেন্ট, আমি বায়োফিউলের উপরে কাজ করবো কিনা, আমি হয়তো আপনাকে সাজেস্ট করব না। আমি নিজেও কিন্তু বায়োফিউল থেকে বেরিয়ে আসছি, এখন আমি কেমিক্যালে আসছি, কেমিক্যাল সিনথেসিস বা কেমিক্যাল বায়ো ম্যানুফ্যাকচারিং এ আছি। কারণ বায়োফিউলটা অনেকটা অ্যাপ্লাইড টাইপের এবং একটা ম্যাচিউরড টপিক হয়ে গেছে এখন। যদিও অনেক কিছু করার আছে, কিন্তু আপনি যদি হাই র্যাঙ্কের কোনো পাবলিকেশন চান বা হাই র্যাঙ্কের কোনো রিসার্চ করতে চান, তাহলে হয়তো বায়োফিউল টপিকটা অতটা অ্যাট্রাকটিভ হবে না। ঠিক আছে? তো এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। আর দ্বিতীয় যে প্রশ্নটা ছিল যে গবেষণা কেন করব, তাই তো? জি স্যার। আচ্ছা, গবেষণা কেন করব? আসলে আমরা যখন কিছু ইন্টারভিউ দেখি, অনেকে অনেক কিছু বলে। এই গবেষণাটা তাদের অনেক আগে থেকে একটা অবজেক্টিভ ছিল বা চিন্তা ভাবনা ছিল। বিষয়টা আসলে তেমন না। বিষয়টা হচ্ছে, যেমন আমি নিজে গবেষণা করি, কেন করি? এখানে আমার প্রথম কথা হচ্ছে আমাকে সার্ভাইভ করতে হবে। আমার হয়তো এই চাকরিটা বা ভাল লাগে, সুতরাং আমি এই গবেষণা এই কাজটা করতেছি। কিন্তু আমি যদি আমার দেশে থাকতাম, হয়তো আমি শুধু টিচিং এই থাকতাম। আমার এখানে বাধ্য হচ্ছে আমি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে।
যেমন আমার প্রতি বছর অথবা আমার প্রতিটা কন্ট্রাক্টে একটা রিকোয়ারমেন্ট থাকে পাবলিকেশনের, প্রজেক্ট অ্যাপ্লিকেশনের। তো যার কারণে আমি বাধ্য হয়ে এই কাজগুলা করি। এখন এটা হচ্ছে প্রাইমারি অবজেক্টিভ। এখন সেকেন্ডারি অবজেক্টিভ হচ্ছে এর মাধ্যমে আমি হয়তো স্বপ্ন দেখি একটা ভালো গবেষণা করব বা কমিউনিটিকে সার্ভ করব, কিন্তু এটা হচ্ছে সেকেন্ডারি। ফার্স্ট অফ অল, আমার যদি চাকরি না থাকে, আমার যদি ইনকাম সোর্সই না থাকে, তাহলে আমার ফ্যামিলি সার্ভাইভ করতে পারবে না, আমার সার্ভাইভালটা কম্প্রোমাইজড হবে। সুতরাং এই ক্ষেত্রে আমাকে যদি বলা হয় তোমাকে আমি একেবারে নেচারে পাবলিশ করার জন্য যে ল্যাব দরকার সেই ল্যাবে তোমাকে আমি কাজ করতে দেব, এই মুহূর্তে যদি কেউ আমাকে অফার দেয়, কিন্তু তোমাকে কোনো আমি স্যালারি দেব না, সুতরাং সেক্ষেত্রে আমি ওই জবটাও কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবো না। সুতরাং কেন রিসার্চ করব? এটা হচ্ছে একসাথে যে আমি চাকরি করব, সেই সাথে আমি গবেষক হওয়ার চেষ্টা করব। এখন দ্বিতীয় যে 3 নাম্বার যে কোয়েশ্চেনটা, এটার সাথে একটা লিঙ্ক আছে যে আমি যদি বিসিএস দিতে যাই, সেক্ষেত্রে আমার এই গবেষণাটা তো আসলে খুব একটা হেল্প করবে না। এটা আসলে ভুল কথা। আমি বলবো না যে আপনি বিসিএস দেওয়ার সময় গবেষণার পেপার পড়েন, বা আপনি যখন প্রিলিমিনারি টেস্ট দিবেন অথবা রিটেন টেস্ট দিবেন, সেই সময় আপনি যদি গবেষণার বা রিসার্চ আর্টিকেল পড়েন, ওটা তো আপনার এই বিসিএস এ কোনো হেল্প করবে না। তো ওই মুহূর্তটা আপনি কেন গবেষণার পেপার পড়বেন? কিন্তু আমি বলতে চাচ্ছি, ধরেন আপনি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে আছেন, এখন এই প্রোগ্রামে থাকা অবস্থায় আপনার একটা স্পেয়ার টাইম আছে। এই টাইমে আপনি যদি গবেষণার সাথে যুক্ত হন, আপনার যদি টার্গেট বিসিএস হয়, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, এই গবেষণা করতে গিয়ে আপনি যে জিনিসগুলা ভিতরে আপনার অলরেডি মস্তিষ্কে সেট আপ হবে, গবেষণা না করেও যদি আপনি কোনো একটা কর্ম ইয়াতে যান, বিশেষ করে বিসিএস বলেন অথবা যে কোনো চাকরিতে, একদম গবেষণা নির্ভর না, কিন্তু এরপরও দেখবেন ওই যে গবেষণার সাথে আপনি ইনভলভ ছিলেন স্পেয়ার টাইমে, এবং আপনি যে ডিজাইন করছেন, কিভাবে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে হয়, কিভাবে একটা গবেষণা ডিজাইন করতে হয়, কিভাবে পড়তে হয়, কিভাবে পড়ে ওখান থেকে মূল কন্টেন্টটা এক্সট্রাক্ট করে নিতে হয়। তো এই যে বিষয়গুলো, তখন এগুলা কিন্তু আপনাকে আপনার অগোচরে কিন্তু হেল্প করবে আপনার কর্মস্থলে। সুতরাং যদি সময় সুযোগ থাকে, তাহলে আমি সাজেস্ট করব, বিশেষ করে আন্ডার গ্রাজুয়েট অথবা ইউনিভার্সিটিতে পড়ার সময় যদি গবেষণার সাথে ইনভলভ হওয়া যায়, অথবা গবেষণা রিলেটেড পাবলিকেশন বা এগুলোর সাথে যদি ইনভলভ হওয়া যায়, আমার মনে হয় এটা পরবর্তীতে হেল্প করবে। কিন্তু এর মানে এই না আপনি যখন বিসিএস দিবেন সেই সময় আপনি এই গবেষণা থেকে নিয়ে করে থাকবেন, এটা হবে না। কারণ আপনাকে ডিটারমাইন করতে হবে, আমি প্রথমেই বলছিলাম যে স্ট্রং একটা ডিটারমিনেশন থাকবে। এখন এই স্ট্রং ডিটারমিনেশনটা কিসের বেসিসে? সেটা হচ্ছে আমার ফ্যামিলির সামগ্রিক প্রেক্ষাপট বা আমার যে গন্তব্য আমি ঠিক করছি, সেই গন্তব্য অনুযায়ী আমি কোন জায়গায় জব করব। আমার হয়তো দেখা গেছে গ্রাজুয়েশন শেষ হওয়ার সাথে সাথে আমাকে জব করতে হবে, সুতরাং আমাকে ওইটাই টার্গেট নিতে হবে এবং ওটার প্রতি ডেডিকেশন থাকতে হবে। কিন্তু গবেষণার সাথে যুক্ত হলে একটা সুবিধা হবে, আপনার একটা অপশন ক্রিয়েট হয়ে থাকলো, যেটা কোনো আপনার এই মানে যেই টার্গেট গুলো আছে সেগুলাকে এফেক্ট করে না। কিন্তু যদি এফেক্ট করে, যেমন আপনার বিসিএস এর অলরেডি প্রিলিমিনারি হবে, কিন্তু সেই সময় আপনি যদি গবেষণার সাথে যুক্ত হন এবং আপনার যদি টার্গেট থাকে, স্ট্রং ডিটারমিনেশন থাকে যে বিসিএস ক্যাডার হবেন, তাহলে আমি বলবো ওই ক্ষেত্রে গবেষণাটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। স্যার, আরেকটা প্রশ্ন করি। সেটা হচ্ছে, আমি যদি আজ থেকে গবেষণা শুরু করতে চাই, অথবা মানে আজ থেকে বলতে আগামীকাল বলতে তো অনেক দেরি হয়ে যায়, আমরা অনেক দেরি করে ফেলি। তো আজ থেকেই যদি আমি শুরু করতে চাই, তাহলে আসলে আমার কার্যক্রমকে কয়টা স্টেজে আমি ভাগ করতে পারি? যে আমি ফার্স্ট স্টেজে হচ্ছে এই কাজগুলো করব, সেকেন্ড স্টেজে আরো একটু উপরের পর্যায়ে গিয়ে এই কাজগুলো করব। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যদি আপনার অলরেডি টপিক সিলেক্ট হয়ে থাকে, কারণ টপিক সিলেকশনটা আপনি শুরু করার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন আপনার সাবজেক্ট বা ডিসিপ্লিনের সাথে রিলেট করে যদি আপনার কোনো পরিচিত কেউ থাকে, যেমন সিনথেটিক বায়োলজি বা বায়োলজি রিলেটেড হলে, যেমন আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি সাধারণত সাজেস্ট করি। তো এই ধরনের টপিক যদি সিলেক্ট করা থাকে, তাহলে আমি বলবো যে নেক্সট স্টেপ হচ্ছে আপনাকে পড়া শুরু করা। এবং এই পড়া শুরু করতে গেলে আপনাকে বাস্তবতা উপলব্ধি করতে হবে, যেটা আমাদের অনেকের নাই। যেমন আমাদের সবার টার্গেট থাকে এমআইটি বা হার্ভার্ড অথবা নেচার
কিন্তু আমার আমার লেভেলটা কোথায় আছে এটা আমরা অনেকেই বুঝতে পারি না। যেমন আমরা প্রায় সময় উদাহরণ দিই, চায়না গবেষণায় অনেক এগিয়ে যাচ্ছে, আমরা কেন পারি না? আমরা কেন পারবো? আমাদের পারার কি কোনো লক্ষণ আছে? আমরা বাস্তবতা দেখতেছি আমাদের লেভেল কোথায় আছে? চায়না শুরু করছিল 1978 সালে। আজকে যে পজিশনে আসছে তারা প্রথম প্ল্যানিং করে 1978 সালে, গবেষণা এবং শিক্ষায় তারা এগিয়ে যাবে। ওই সময় উপলব্ধি করে তারা আজকে 2025-এ বা 22-21 সালে এসে তারা ইভেন পাবলিকেশনে ইউএসএ কে ছাড়িয়ে গেছে। তো কত বছরের একটা প্ল্যান ছিল তাদের। এখন আমরা হঠাৎ করে আজকে আমাদের দেখা গেছে অনেক ল্যাবে স্পেকট্রোফটোমিটার নাই, কিন্তু আমরা চিন্তা করি আমরা চায়নার সাথে কম্পিট করব। তো এই যে বিষয়গুলা, যার কারণে আমরা বাস্তবতা বুঝতে না পারার কারণে, আমরা আমাদের লেভেল বুঝতে না পারার কারণে আমরা অনেক ক্ষেত্রে আসলে এমন জায়গায় চলে যাই বা শুরু করতে চাই, কোনোটাই আমাদের হয় না। আমি এই কথাটা প্রসঙ্গক্রমে এই জন্য বললাম যে আপনি যখন পড়া শুরু করবেন সেক্ষেত্রে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে যেটা আপনি বুঝবেন। যেমন এলসিভিআর এর পাবলিকেশন গুলা সাধারণত ইন জেনারেল একটু সিম্পল ল্যাঙ্গুয়েজে, আন্ডারস্ট্যান্ড মানে ইজিলি আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজে থাকে। তো আমি সাধারণত স্টুডেন্টদেরকে আমি এই যখন সাজেস্ট করি, আমি ওখান থেকে একটা আর্টিকেল দিই তাদেরকে, এবং একই আর্টিকেল যেমন আমার পাবলিকেশন গুলো যদি আমি আপনাকে বলি, সেক্ষেত্রে দুইটা লেভেল আছে, কিছু আছে অ্যাপ্লাইড, কিছু আছে একেবারে ফান্ডামেন্টাল। শুরুতে আমি সাধারণত ফান্ডামেন্টাল আর্টিকেলটা কোনো স্টুডেন্টকে দিই না, কারণ এই ফান্ডামেন্টালে ওরা ঢুকতে গেলে দেখা যাবে প্রতিটা ওয়ার্ডে তাদেরকে অনেক কিছু বুঝতে হচ্ছে যেটার ব্যাকগ্রাউন্ড হয়তো তাদের নাই। তো সুতরাং আমি সাধারণত একটা অ্যাপ্লাইড দিই যেগুলো বুঝতে, যেমন এগ্রিকালচারাল ওয়েস্ট থেকে কিভাবে আমরা সাবস্ট্রেট রিকভার করতে পারি, এগুলো অনেক সময় অনেকটা গল্পের মতো। এই গল্পগুলো যখন সে শুরু করবে তখন তার মধ্যে একটা কিউরিওসিটি গ্রো করবে, সে যখন বুঝতে পারবে মোটিভেশন পাবে। তো শুরুটা করতে হবে এইভাবে। তাহলে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে একটা টপিক সিলেক্ট করবেন। এখন এই টপিকটা মানে এমন না যে এই টপিকের উপরে আপনার কাজ হবে। যেমন আমি যদি বলি যে একটু আগে আলোচনা হলো প্রোটিন ইঞ্জিনিয়ারিং, মেটাবলিক ইঞ্জিনিয়ারিং। এখন বায়োলজির কোন স্টুডেন্ট যদি প্রোটিন ইঞ্জিনিয়ারিং, মেটাবলিক ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করে বা গবেষণা শিখে, তাকে বায়োলজি রিলেটেড কোন ধরনের গবেষণায় তাকে কেউ ঠেকাতে পারবে না। প্রত্যেকটা জায়গায় ঘুরে ফিরে এই টপিকগুলাই আছে। যেমন আমি যদি সিনথেটিক বায়োলজি, ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং এর কাছে যাই, এই দুইটা কি বলে, এই মেটাবলিক ইঞ্জিনিয়ারিং, প্রোটিন ইঞ্জিনিয়ারিং আসবে। আপনি যদি মেডিকেল সায়েন্সে যান, ড্রাগ ডেলিভারি বা যেটা বলেন না কেন, ওই ঘুরে ফিরে এই টপিকগুলো আসবে। সুতরাং টপিক সিলেকশনের ক্ষেত্রে এমন ভাবে করবেন যাতে কোনো জায়গায় না ঠেকে যান। আপনি যেই ফিল্ডে যেতে চান, ফিল্ড বলতে একদম টোটালি যেমন আপনি করতেছেন বায়োলজিতে ইকোনমিক্সে যাবেন সেরকম না, আমি বলতে চাচ্ছি বায়োলজির ভেতরে থেকে আপনি এমন ভাবে টপিক সিলেক্ট করবেন যাতে যে কোনো ব্রাঞ্চে আপনি মুভ করতে পারেন, একটু মডিফাই করে আপনি মুভ করতে পারেন। এইভাবে আপনাকে টপিক সিলেক্ট করতে হবে। আর এর পরের স্টেপ হচ্ছে আপনাকে শুধু পড়তে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি পড়ে বুঝবেন না ততক্ষণ পর্যন্ত আপনার পড়াটা কন্টিনিউ করতে হবে, এবং প্রত্যেকটা পড়ার পরে আমি মনে করি একটা আউটপুট আপনাকে পেতে হবে। এই আউটপুটটা কেউ হয়তো পেপার দিয়ে বুঝাই বা পেপার পাবলিশ হলে হয়তো মনে করে একটা আউটপুট, কিন্তু আউটপুট শুধু পেপার পাবলিশ হওয়া না। আপনি যে জানলেন, যেমন প্রোটিন ইঞ্জিনিয়ারিং নিয়ে একটা আর্টিকেল পড়লেন, আমি জানি না আপনার ব্যাকগ্রাউন্ড কি, আমি কিন্তু শুধু প্রোটিন ইঞ্জিনিয়ারিং এ বলছি বায়োলজির। এই প্রোটিন ইঞ্জিনিয়ারিং হয়তো কোনো একটা এনজাইমের উপরে ইঞ্জিনিয়ারিং করছে। তো এখন এই পেপারটা পড়ার পরে আপনি দেখবেন কোনো একটা অ্যামিনো অ্যাসিড রেসিডিউ ওরা চেঞ্জ করছে, এবং হয়তো কোনো একটা টেকনোলজি ইউজ করছে, সাইট ডিরেক্টেড মিউটাজেনেসিস অথবা ডিরেক্টেড ইভ্যালুয়েশন এরর প্রোন পিসিআর যেটাকে বলে। তো আপনি এখান থেকে, এই পেপার থেকে অ্যাটলিস্ট আপনার আউটপুট হবে যে আমি প্রোটিন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে একটু জানলাম, এবং প্রোটিন ইঞ্জিনিয়ারিং এইভাবে হতে পারে। ঠিক আছে? তো এইভাবে যখন আপনি জানবেন, একটা পেপার পড়বেন, দ্বিতীয়টাতে যাবেন, তৃতীয়টাতে যাবেন, আপনার লার্নিং স্কেল অনেক বাড়তে থাকবে বা ডেভেলপ হবে। তারপরে যে স্টেজটা আপনি ফলো করবেন, রিপিট করে লেখা। যেমন একটা অ্যাবস্ট্রাক্ট আপনি পড়লেন, আপনি ওই অ্যাবস্ট্রাক্টটাকে আবার রিপিট করেন। প্রথমে দেখে দেখে লিখেন যদি লিখতে না পারেন প্রথম ভাবে, তারপরের স্টেজে আপনি চেষ্টা করেন না দেখে লিখার জন্য, কি কি ভুল হচ্ছে আপনার। তাহলে এতে করে হলো কি, আপনি নলেজ গেইনও হলো আপনার টপিকের উপরে,
এবং ক্রিটিক্যাল অ্যানালাইসিস যেটাকে বলে সেটাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন, এবং একই সাথে লেখার প্র্যাকটিসও হবে। কারণ সায়েন্সে আপনি যদি গবেষণায় থাকতে চান, রাইটিং খুবই ইম্পর্টেন্ট। আপনাকে রাইটিং এ স্কিল ডেভেলপ করতেই হবে। তো সুতরাং এটা হবে আপনার একই সাথে। এরপরে যখন আপনি আস্তে আস্তে পড়তে থাকবেন, তখন আপনি নিজেকে প্রশ্ন করবেন যে এই কাজটা কেন করা হচ্ছে, এই কাজটা এইভাবে না হয়ে অন্য কোনো ভাবে হতো কিনা, বা এখন পর্যন্ত এই কাজটার কতটুকু আসলে প্রগ্রেস হয়েছে। তো এই প্রশ্নগুলো যখন আপনি আনসার খুঁজে পাবেন, তখন আপনি রিসার্চ গ্যাপ খুঁজে পাবেন। এই রিসার্চ গ্যাপ খুঁজে পাওয়াটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আপনি গবেষণা শুরু করতে গেলে আপনাকে রিসার্চ গ্যাপটা খুঁজতে হবে। এই রিসার্চ গ্যাপের উপরে ডিপেন্ড করবে আপনি কিভাবে আপনার প্রজেক্ট ডিজাইন করবেন। এখন প্রজেক্ট মানে আপনি কোনো একটা ফান্ডিং এর কথা আমি বলতেছি না। আপনি যখন কোনো একটা এসওপি বা যেটা করে খুব জেনারেলি ইমেল করে, কিন্তু আপনি যখন রিসার্চ গ্যাপ বুঝবেন, টপিক বুঝবেন, তখন আপনি কিন্তু স্পেসিফিক্যালি অনেক কিছু সাজেস্ট করতে পারবেন, বা অনেক কিছু তখন পুরো অ্যাপ্রোচটা হয়ে যাবে ডিফারেন্ট, যারা এই সিস্টেমেটিক ওয়েতে পড়বে না। এবং এই যে কথাগুলো, এগুলো আমি বললাম খুবই সাধারণভাবে, আপনি পড়তে যান, আপনি শুরু করেন, দেখবেন অনেক ধরনের প্রবলেম আপনি ফেস করবেন। এই জন্য আমি যেটা সাজেস্ট করি, কোনো ধরনের লেকচারই শোনার দরকার নাই। আমি সাধারণত এইভাবে বলি স্টুডেন্টদেরকে, জাস্ট বি ওয়ার্কার। কখনো বক্তা হওয়ার দরকার নাই। বক্তা হওয়ার অপশন আছে, ঠিক আছে, এগুলো সবই, আমি কোনোটাকে ডিসএনকারেজ করতেছি না। আমি বলছি ফান্ডামেন্টাল যে জিনিসটা, সেটাকে বাদ দিয়ে বাকিগুলো যদি করা হয়, তাহলে কিন্তু মূল কাজটাই বা যে ডেভেলপমেন্টটা সেটা কিন্তু প্র্যাকটিক্যালি হবে না, যেটা অনেক স্টুডেন্ট আসলে ফেস করে। তো 2টা বছরের এফোর্টই নষ্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আমি বায়োলজির উদাহরণ দিয়ে, আপনার ব্যাকগ্রাউন্ড আমি জানি না, আমি বায়োলজির উদাহরণ দিয়ে জাস্ট বোঝানোর চেষ্টা করলাম কিভাবে শুরু। স্যার, আমার সাবজেক্ট ইনফরমেশন সায়েন্স আর লাইব্রেরি ম্যানেজমেন্ট। আর স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রশ্নগুলোর উত্তর এত সুন্দর এবং চমৎকার ভাবে প্রদান করার জন্য। স্যার, ধন্যবাদ রাকিবুল হাসানকে, এবং সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের প্রফেসর হোসেন এম জাভেদ স্যারকে। এত সুন্দর করে যে উনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, আসলে আমরা খুবই উপকৃত হচ্ছি ওনার সাথে ডিসকাশন করে। মূলত আমাদের জানার আগ্রহটাই কিন্তু এই জায়গাটা, যে কিভাবে গবেষণাটাকে সহজ করা যায়, কিভাবে এই শিক্ষার্থীদের ভিতরে গবেষণার প্রতি আগ্রহ জাগিয়ে তোলা যায়। স্যারের ডিসকাশনের পরে আমরা আসলে এটা খুব ক্লিয়ারলি বুঝতে পারলাম। তো স্যারকে আমি আর ছোটখাটো 2-1টা প্রশ্ন করব, এরপরে 2-1টা প্রশ্ন করে আমি স্যারের সাথে আজকের ডিসকাশনটা এখানেই শেষ করব। তো আজকে মানে পার্সোনালি আমি স্যারের কাছে জানতে চাইবো, এখন যেটা এই জলবায়ু পরিবর্তন নিয়ে কিন্তু আমরা দেখি যে সবার ভিতরে অনেক উদ্বেগ। আর এই জলবায়ু পরিবর্তন এবং এই বৈশ্বিক উষ্ণায়ন, এই জিনিসগুলা হচ্ছেই শুধু জ্বালানি সংকট এবং অতিরিক্ত অনবায়নযোগ্য জ্বালানির ব্যবহার। আমরা দেখি যে আমাদের প্রচন্ড বায়ু দূষণের সমস্যা, বিশেষ করে বাংলাদেশে তো ঢাকা শহর হয়ে গেছে দূষণের শীর্ষস্থানীয় একটি শহর। তো এই যে সমস্যা মোকাবেলায় এই প্রেক্ষাপটে আপনার গবেষণার ভবিষ্যৎটা কি? আমার গবেষণাটা মূলত, আমি প্রথমে বললাম, বায়ো ম্যানুফ্যাকচারিং বা গ্রিন ম্যানুফ্যাকচারিং। গ্রিন ম্যানুফ্যাকচারিং মানেই হচ্ছে কার্বন ফুটপ্রিন্ট যেটা, সেটাকে রিডিউস করা। এটাই মানে ক্লাইমেট চেঞ্জ, এবং এটা যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা আছে, সেটা বেশ কয়েকটার সাথে একদম ডাইরেক্টলি ইনভলভ। এবং আমরা যদি একটু অন্যভাবেও চিন্তা করি, অন্যান্য সাস্টেনেবল বা এসডিজি গুলোর সাথেও রিলেটেড। আচ্ছা, এখন এই যে জলবায়ুর পরিবর্তন, 2টা বিষয় এখানে। একটা হচ্ছে যে গবেষণা হচ্ছে সেটার ইমপ্লিমেন্টেশন বা এক্সিকিউশনটা কোথায়। এক্সিকিউশনটা যদি আপনি কম্পেয়ার করেন এক্সিস্টিং যেসব এই রিসোর্স গুলো আছে, ফসিল ফিউল বা এগুলো তো অলরেডি এস্টাবলিশ টেকনোলজি এবং চিপার। কিন্তু আপনি যদি গ্রিন ম্যানুফ্যাকচারিং এর কাছে যান, দেখা গেল সাস্টেনেবল না, বা সাস্টেনেবল এক অর্থে যে ক্লাইমেট চেঞ্জের বিষয়টা যখন আসবে সাস্টেনেবল, ঠিক আছে, কিন্তু যখন আপনি ওভারঅল ইকোনমি চিন্তা করবেন, এখন পর্যন্ত সাস্টেনেবল না। তো সেই ক্ষেত্রে আপনাকে, হ্যাঁ, যেমন ইউএসএ, রাইট, যেমন ইউএসএ তে আপনার যে বায়ো এথানল, ওরা কিন্তু কর্ন গ্রেইন থেকে তৈরি করে। কর্ন গ্রেইন থেকে তৈরি করা মানে স্টার্চ থেকে এথানল তৈরি করা, এবং ইউএসএ স্টার্চ থেকে 1 নম্বরে আছে, এবং ব্রাজিল হচ্ছে আপনার এই সুগার ক্যান জুস থেকে তৈরি করে। এখন 2টাই কিন্তু ফুড আইটেম, যার কারণে একটা ডিবেট আছে যে ফুড ভার্সেস ফিউল। তো বিশেষ করে বর্তমান গভর্নমেন্ট আসার আগে
আহ, একটা মানে রাষ্ট্র থেকে একটা সাবসিডি দিয়েছিল যে লিগনো সেলুলোসিক বায়োমাস, মানে হচ্ছে যে এগ্রিকালচারাল যে ওয়েস্ট গুলো আছে অথবা এই ফরেস্ট ওয়েস্ট বা এক কথায় লিগনো সেলুলোসিস, যেটা বিশ্বে খুবই অ্যাবান্ডেন্ট, ইচ অ্যান্ড এভরি কান্ট্রিতে এগুলো আছে। এগ্রিকালচারের পরে যেমন রাইস স্ট্র, কর্ন স্টোভার, তো এগুলো থেকে। কিন্তু প্রবলেম হচ্ছে এখন আপনি যদি কস্ট চিন্তা করেন তাহলে এদের এই টেকনোলজিটা সাস্টেনেবল না। তখন কি করলো ওরা, যাতে ফুড আইটেমের সাথে কনফ্লিক্ট না করে ওই যেই এক্সট্রা ইকোনমির দরকার হয় সেগুলো তারা সাবসিডি দিল। কিন্তু সাবসিডি দেওয়ার পরে ওদের ইকোনমি সমস্যা হলো যে মানে বর্তমান গভর্নমেন্ট এর আগের বারে এসে কিন্তু এই সাবসিডি গুলো বন্ধ করে দিয়েছে, যার কারণে অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ করে দিতে হয়েছে। মানে সেকেন্ড জেনারেশন বলে আর কি। বায়োএথানল হচ্ছে এই ফুড থেকে যখন তৈরি করে তখন সেটা হচ্ছে ফার্স্ট জেনারেশন। এই সেকেন্ড জেনারেশনটাকে নিয়ে বিজ্ঞানীরা একটা খুব ফুল ছিল, কিন্তু এই টেকনো ইকোনমিক অপশনের কারণে শেষ পর্যন্ত এটা এখন পর্যন্ত ভাইয়েবল না। তো দ্বিতীয় যে বিষয়টা, সুতরাং আপনি যদি মনে করেন যে আমি ক্লাইমেটকেই প্রায়োরিটি দেব, দরকার নাই আমি 10 টাকার জিনিস 12 টাকা দিয়ে বা 15 টাকা দিয়ে কিনবো, সেরকম যদি হয় তাহলে এখন টেকনোলজি আছে, হয়তো আমি জানি না, আমরা এখনো বুঝতে পারি না কতটুকু সাপোর্ট দিতে পারবে। আর দ্বিতীয় যে বিষয়টা যেটা এখন গবেষণা চলছে, বিশেষ করে সিনথেটিক বায়োলজিস্টরা করছে, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডকেই আমরা কনভার্ট করব ভ্যালু এডেড প্রোডাক্টে। এটাকে বলা হয় কনভার্টিং এনিমি টু ফ্রেন্ড। মানে এটা অলরেডি গবেষণা পর্যায়ে আছে। আমরা অলরেডি বেশ কিছু পাবলিকেশন আছে যেখানে কার্বন ডাইঅক্সাইডকে ক্যাপচার করে ওই কার্বন ডাইঅক্সাইড থেকে অ্যাসিটেট একটা 2 কার্বন সাবস্ট্রেট বের করে ওই সাবস্ট্রেটটাকে কনভার্ট করে পরবর্তীতে বিভিন্ন ধরনের প্রোডাকশনে যায়। তো সুতরাং এটা অলরেডি রিসার্চ লেভেলে আছে, হয়তো কোনো একদিন এটা মানে পাইলট স্কেল অথবা লার্জ স্কেলে আসবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার এই যে এআই টেকনোলজি, এআই কিন্তু আপনার এই যে প্রোটিন ইঞ্জিনিয়ারিং এর কথা বললেন, প্রোটিন ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে আপনার ট্রায়াল টেস্ট এন্ড এরর বেসড, মানে আপনি টেস্ট করলেন কি রেজাল্ট পেলেন এইভাবে, তো এটা ল্যাবোরিয়াস। কিন্তু এখন এআই টেকনোলজি দিয়ে আপনি যদি যেমন প্রোটিন ইঞ্জিনিয়ারিং করতে যান, সেই ক্ষেত্রে বিশাল একটা লাইব্রেরিকে ওরা মুহূর্তের মধ্যেই, মানে আপনি অ্যালগোরিদম দিয়ে মুহূর্তের মধ্যে আপনাকে বলে দিবে যে এই অ্যামিনো অ্যাসিডটা চেঞ্জ করলে তোমার স্টেবিলিটি বাড়বে। সুতরাং যেখানে বছরের পর বছর লাগতো সেই কাজটা কিন্তু করে দিবে। তারপর আপনি এই যে এই কার্বন ডাইঅক্সাইডের কথা বা গ্লোবাল ওয়ার্মিং, এখানে গ্রিন হাউস গ্যাস যেগুলো আছে এগুলার যে কনভার্সন পাথওয়েটা, এখন পুরো মাইক্রোবিয়াল ওয়ার্ল্ডকে যখন আপনি এআই দিয়ে অ্যানালাইজ করবেন, তখন আপনার কাজগুলো হয়তো দেখা গেছে এমন কিছু পাথওয়ে বেরিয়ে আসবে যেগুলো আমাদেরকে হেল্প করবে এই গ্রিন হাউস গ্যাসগুলোকে আমাদের এই প্রয়োজনের প্রোডাক্টে রূপান্তর করা। সুতরাং ফিউচার বা আগামী 10 বছর বা 5 বছর পরে সিনথেটিক বায়োলজি অথবা বায়োলজির ফিউচার কেমন হবে আসলে কেউ কল্পনা করতে পারতেছে না। বিশেষ করে 2018 সালে নোবেল প্রাইজ যিনি পেলেন প্রোটিন ইঞ্জিনিয়ারিং এর উপরে, উনি নোবেল লেকচারে একটা কথা বললেন যে থাউজেন্ডস অফ এনজাইমস, আমার একার পক্ষে এত এনজাইম নিয়ে গবেষণা করা সম্ভব না। হ্যাঁ, তো সুতরাং এআই হয়তো এগুলোকে অনেক ইজি করে দিবে, হয়তো না, এটা অনেক ইজি করবে এবং আমরা হয়তো ভালো কিছুতে পাবো ভবিষ্যতে। ইনশাআল্লাহ আশা করা যায়। দর্শকদের ভিতরে যদি কেউ প্রশ্ন করতে আগ্রহী থাকেন তাহলে আনমিউট করে স্যারকে প্রশ্ন করতে পারেন। হ্যালো, কেমন আছো জাভেদ? ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? হ্যাঁ, এই তো আমি একটু আসলে ওয়েদারে পড়েছি, আন্ডার ওয়েদার, আমার হঠাৎ করে মানে জ্বর, তারপরে আমি আসলে একটু মিস করেছি। আসলে যারা এখানে আছে মোস্টলি স্টুডেন্ট, আমি একটু বলতে চাই ডক্টর জাভেদ সম্পর্কে। হি ইজ ওয়ান অফ দ্য, আমাদের বাংলাদেশিদের মধ্যে যারা বাইরে আছি আমরা, ওয়ান অফ দ্য, আমি কি বলবো, সামনাসামনি বলছি বা যা সত্যি, ওয়ান অফ দ্য ভেরি গুড রিসার্চার। এবং প্রোটিন বায়োলজির উপর তোমরা শুনেছ যারা যারা স্টুডেন্ট আছো এখানে, খুবই ভালো রিসার্চ করছে। চায়নাতে আসলে অনেক কিছুই আছে রেস্ট্রিকশন, বাট চায়নার রেস্ট্রিকশনের মধ্যে এসে ও খুবই ভালো পর্যায়ে, চায়নার একজন ওয়ান অফ দ্য পাইওনিয়ার রিসার্চার যেটা বলে, যে ও
কাজ করতেছে, এবং আমার বিশ্বাস যে জাভেদ অনেক আরো ভালো করবে। এবং আমার সাথে প্রায় আলাপ হয় বিভিন্ন ধরনের ব্যাপারে, ওর পারিবারিক থেকে শুরু করে সবকিছুই আমরা খুবই ক্লোজ, নট অনলি কোলাবরেটর। তো স্টুডেন্টদের সাথে আমাদের কয়েকটা পাবলিকেশনও আছে এবং আমরা ভবিষ্যতে করব। তো আমি এখানে জাস্ট প্রশ্ন করতে চাই না, আমি জাস্ট কমেন্ট করতে চাই যে আমার মনে হয় যারা স্টুডেন্ট, আপনি হ্যাঁ, যে কি যুক্ত বলুন? হয়েছেন আমাদের সাথে, আপনি যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি তো এটা বুঝতে পারিনি আসলে, কারণ আমি এটা খেয়াল করিনি, নামটা আসলে খেয়াল করিনি। আমি দেখলাম যে কেউ হচ্ছে রিসেন্ট করেছে, তাই আমি বললাম যে দর্শকদের মধ্যে হয়তো কেউ প্রশ্ন করতে আগ্রহী। আপনি যে জয়েন হবেন এটা তো আমি জানতাম না আসলে। না না, আমার তো জয়েন করার কথা ছিল, কিন্তু অসুস্থতার জন্য আমি একটু লেটে জয়েন করেছি। এনিওয়ে, তো আমার বিশ্বাস যে এই কিছুক্ষণ আগে রাকিব প্রশ্ন করেছে, রাকিব বলল যে সুন্দরভাবে ডক্টর জাভেদ যে তোমার প্রশ্ন উত্তর দিয়েছে মানে এটা ও ডিপে ওর কাজে, যখন এটা কিছুক্ষণ আগে ও বললো যে সাবজেক্ট নিয়ে তুমি কাজ করো না কেন, ইউ হ্যাভ টু গো টু দ্য ডিপ ইনসাইড। তোমার 10টা 15টা 30টা দরকার নেই, একটা সাবজেক্টের উপর যেটা ও এক্সপ্লেইন করলো সুন্দরভাবে, সেটাই আমার মনে হয় পরবর্তী জেনারেশন তোমাদের মতো যারা জাস্ট ফলো আপ, এবং আমার বিশ্বাস যে ও আরো কন্ট্রিবিউশন করতে পারবে। এবং বাংলাদেশের জন্য আমরা বাইরে যারা থাকি, আমরা তোমাদের নেক্সট জেনারেশন, তোমরা যারা আছো, তোমাদের জন্য হেল্প করার জন্য প্রস্তুত, এবং আমরা করে যাব, এবং করছি সবসময়। যাবে তো আমি যেটা বলবো যে প্লিজ কিপ ইন টাচ উইথ ইয়াং জেনারেশন, এটাই আমার হলো, এবং যতটুকু পারো লেটস হেল্প দেম বিভিন্নভাবে। এটাই আমার তোমার কাছে রিকোয়েস্ট। আমাদের সাথে থাকেন, আপনাদের মতো মানুষেরা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমাদেরকে গাইড করেন, ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আরো অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো, আমি আশাবাদী। শিওর। তো থ্যাংক ইউ জয়েন করার জন্য। ডক্টর মশিউর, কেমন হ্যাঁ, আছেন? ধন্যবাদ। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। ইট ইন্সপায়ার আস। থ্যাংক ইউ, নো প্রবলেম। আমি আশা করি bigyani.com.org আরো ভালো ভালো আসবে। আমি চেষ্টা করব, আই উইল হেল্প ইউ গাইজ। এবং এই যে ইয়াং জেনারেশন এরা করছে, প্রশ্ন করছে বা মডারেট করছে, দ্যাটস ওয়ান্ডারফুল। আমার খুবই ভালো লাগতেছে যেটা আপনি না করে ওদেরকে দিয়ে করাচ্ছেন। দ্যাটস দ্য ওয়ে শুড বি, তাই না জাভেদ? জি জি, অনেক ধন্যবাদ স্যার, আপনি আসছেন এবং আপনি bigyani.org এর সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমাকে। আসলে আমি তো খুব একটা ইনভলভ না, আর আমি নরমালি একটু আয়োজনটাকে অ্যাভয়েড করি। আর যেটা বললেন আপনি, ওই যে স্টুডেন্ট যারা, ওরা মানে কেউ হয়তো বললো আমাকে একটা টক দিতে বা ইয়ে করতে, আমি এগুলা সাধারণত একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। কিন্তু পার্সোনালি যখন স্টুডেন্টরা কোনো একটা স্পেসিফিক টপিকের উপরে কোনো অ্যাডভাইস, আমি চেষ্টা করি, আমার ব্যস্ততা থাকার পরেও আমি চেষ্টা করি ওদেরকে হেল্প করতে, কারণ আমি মনে করি এই আসলে এই মুহূর্তে দরকার। ওরা আপনি দেখেন স্যার, এই যে ইউএসএ তে আছে, আপনি আপনার ল্যাবে একটা স্টুডেন্ট নিবেন, কি দেখবেন আপনি? ওরা কয়টা কোর্সে ট্রেনিং করছে, কয়টা সার্টিফিকেট আছে, এগুলো কি দেখবেন না? কি জানে আসলে? এখন ওরা বুঝে না, ওরা মানে দৌড়ায় অন্যদিকে। ওরা যদি এই যে সিস্টেমেটিক একটা অ্যাপ্রোচে যদি এসে কিছু শিখে, বিশেষ করে যে কোনো একটা টপিকের উপরে, যেমন আজকে হয়তো প্রসঙ্গ আসে নাই, অনেকে ইমেল করে আমাদের উপরে, খুব জেনারেলি ইমেল করে, যেমন একটা ইমেল কিভাবে করতে হয় এটারও কিন্তু অনেক ফরম্যাট আছে। যেমন একটা প্রফেসরের যদি আমার ভিতরে নলেজ থাকে, ওই প্রফেসরের প্রোফাইল দেখে বা রিসেন্ট যে কাজগুলো সে করতেছে সেটা দেখার পরে আমি নিজেই হয়তো সাজেস্ট করতে পারবো যে তুমি এই কাজটা করতেছো, আমি আমার এই নলেজটা তোমার ল্যাবের বা এই এক্সিস্টিং এইভাবে এক্সটেন্ড করতে পারবো বা এইভাবে কন্ট্রিবিউট করতে পারবো। অনেকগুলো অ্যাপ্রোচ আছে। এটা কখন পারবে স্টুডেন্ট? যদি তার মধ্যে ওই লেভেলের নলেজটা থাকে। এক্স্যাক্টলি, তাকে কেউ ঠেকাতে পারবে না। আমরাও তো স্টুডেন্ট চাই, আমরা চাই যাতে ম্যান পাওয়ার সমৃদ্ধ স্টুডেন্টরা আসে। এখন এই ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট, যেমন ইউনিভার্সিটির কাজ তো স্যার দুই ধরনের, একটা হচ্ছে নতুন নলেজ সৃষ্টি করা, আর একটা ম্যান পাওয়ার।
আমাদের ইউনিভার্সিটি গুলো আমি জানি না কতটুকু এফোর্ট দিতে পারতেছে এই ক্ষেত্রে। নলেজের কথা বাদই দিলাম, ম্যান পাওয়ার কতটুকু ডেভেলপ হচ্ছে। যেমন একটা জিন, আমি জানি না এখানে বায়োলজির কোন স্টুডেন্ট আছে কিনা, একটা জিনের থাউজেন্ডস অফ, আচ্ছা থাউজেন্ডস অফ জিনস আমাদের একটা সেলের মধ্যে আছে। জিনোম সিকোয়েন্স দেখলে এখানে অনেক ধরনের কিছু কিছু মিউটেটিভ, মানে এখনো আইডেন্টিফাই করা যায়নি এমনও আছে। তো এইরকম একটা জিনের স্ট্রাকচার আমরা জানি কিনা। যেমন একটা আছে ORF, ওপেন রিডিং ফ্রেম। এই ওপেন রিডিং ফ্রেমের মধ্যে কি আছে, আনট্রান্সলেটেড রিজিয়ন বা রেগুলেটরি যে আছে সেখানে কি আছে। যেমন অবাক হওয়ার মতো এক আনট্রান্সলেটেড রিজিয়ন, এখানে আমরা যখন ইঞ্জিনিয়ারিং করি পুরা জিনের এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে যায়। তো এই যে নলেজ গুলা মানে ফান্ডামেন্টাল থেকে শুরু করে আপনার ক্রিটিক্যাল গ্যাপ পর্যন্ত, এটা যদি কোনো একটা স্টুডেন্ট তার নির্দিষ্ট টপিকের উপরে আনতে পারে বা আয়ত্তে আনতে পারে, আমার মনে হয় সে কোথাও ঠেকবে না। আর সেই সাথে যদি কোনো একটা রিভিউ পেপার হোক, গবেষণা তো হয়তো অনেক সময় সম্ভব হয় না, একটা রিভিউ পেপার থাকে, এটা একটা মেজর হেল্পফুল আউটকাম তার জন্য। এই কয়েকটা জিনিস থাকলে আমার মনে হয় না তার আর কিছু দরকার। রাইট। জাভেদ, আমি একটা প্রসঙ্গে আসি। এই যে তোমার জাহিদ তোমার টেম্পল ইউনিভার্সিটি আছে, তুমি জানো ও 12 পাবলিকেশন করেছে, তোমরা শুনছো বোধহয় যারা আছো, 12টা পাবলিশন করেছে আন্ডারগ্রেড থাকাকালীন অবস্থায়। তো জাভেদ একটা পেপারকে দেখলাম যে এমন ভাবে ও লিখেছে, ড্রাফট করেছে, এমন ভাবে ও এবং ফয়সাল, প্রফেসর ফয়সাল, তো দুজন করে দেখলাম যে এমন ভাবে ওই পেপারটাকে টার্ন করেছে, এবং এটা হাই ইম্প্যাক্ট পেপার, তাই না? যতটুকু আমি জানি এটা পাবলিশড হয়েছে। এই যে তোমরা যেটা করবা, তোমরা ড্রাফট বা ডেপথে গিয়ে ওই পেপারগুলোকে তোমাদের প্রফেসরকে দিয়ে করলে তাহলে সুবিধা হয়, বা আমাদের মতো যারা আছে ওই ফিল্ডে এক্সপার্টিস, তো ওটা করলে ভালো হয়। এই জন্য এই যে জাহিদ ছেলেটা, আমি একটা উদাহরণ দিলাম, আমরা সবাই অথর ছিলাম, ও ফার্স্ট অথর, কিন্তু ছেলেটা অনেক কষ্ট করেছে, করার ফলে সব প্রফেসররা ওখানে ইনপুট দিয়েছে, এবং যার ফলে এটা হাই ইম্প্যাক্ট জার্নালে পাবলিশড হয়েছে। এবং পরবর্তীতে এই পেপারগুলোই ওকে হেল্প করেছে। এই যে টেম্পল ইউনিভার্সিটি, এই যে পাশেই আমার ইউনিভার্সিটি, মানে মেরিল্যান্ডের পাশেই পেনসিলভেনিয়াতে, এখানে সে ফুল ফান্ডিং আসলো। তো এখন সে হাইলি রিসার্চ করে, যতটুকু আমি জানি, আমার সাথে কন্ট্যাক্ট আছে। এই জন্য বললাম যে এই যে যারা আছো এখানে, তোমাদের একটাই যে তোমাদেরকে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, যেটা তুমি বললা, প্রথমেই বললা, এইটার কোনো বিকল্প পথ নেই, নো অল্টারনেটিভ ওয়ে, তাই না? বাকি সব অপশনাল, এটা হচ্ছে মেইন। জাহিদের কথা আমি বলছিলাম, ওই যে আমি অনেকগুলো স্টুডেন্টের সাথে কাজ করছি, একমাত্র জাহিদ, এবং জাহিদ যে লেভেলে অলরেডি চলে গেছে, সে ইনশাল্লাহ আর পিছনে ফিরে তাকাতে হবে সেই এক্স্যাক্টলি। এবং সে একদম ডেডিকেটেড, মানে কোনো ধরনের প্রোগ্রাম এই সেই, এবং অবাক হয়ে যাবা, ও একটা খুবই নিম্ন মধ্যবিত্ত বা গরিবের ছেলে। সে আমাকে ওই দিন বললো যে স্যার আমি অনেক হেল্প করছি ফ্যামিলিকে। দেখো, একটা ছেলেই একটা ফ্যামিলিকে উঠিয়ে দিতে পারে। সেটাই বললাম, এরকম যদি 1000 ছেলে যায়, 1000টা ফ্যামিলি উঠে যাবে। তো এটি আর কি, এই যে স্কোপগুলো, হয়তো বাংলাদেশে ওরকম স্কোপ নেই, বা আমাদের প্রফেসররা, ওই যে তুমি কিছুক্ষণ আগে বলছিলা কিভাবে গাইড দিচ্ছে বা কিভাবে পড়াচ্ছে, উই ডোন্ট নো, তাই না? অনেক কিছুই শুনি, এগুলো আমি বলতে চাই না, কিন্তু বাট অ্যাট দ্য লাস্ট আমি মানে তোমার যেটা বলবো, যেটা হলো যে আমাদেরকে উই হ্যাভ টু বি অনেস্ট, তাই না? উইথ দ্য রিসার্চের ডিপে যেতে হবে, দ্যার ইজ নো শর্টকাট ওয়ে, তাই না? এই যে তুমি করছো চায়না, আমি এখানে, বা কেউ কানাডায়, কেউ ইয়েতে, আমাদের তো প্রতিদিন আমাদেরকে পরিশ্রম করতে হচ্ছে, গ্র্যান্ড রাইটিং, তারপর পেপার রাইটিং, তাই না? প্রচুর প্যাটার্ন, তারপর অনেক কিছু, ইটস নট ইজি, তাই না? তোমার এই জন্যই বললাম যে ওরা যাতে এগুলো জানে, এই জন্যই বিজ্ঞানী.org যেটা করেছে, যেটা ডক্টর মশিউর রহমান, আমি ওনাকে স্যালিউট দিচ্ছি। এবং উনি যেভাবে কষ্ট করে, মানে 200-র উপরে, যেটা আমি ওদিন বলতেছিলাম, প্রচুর ওনারা বিভিন্ন জায়গা থেকে ট্যালেন্ট প্রফেসর বা রিসার্চারকে ধরে নিয়ে এসে এই যে মানে তাদেরকে পরিচয় করে দিচ্ছে, দ্যাটস এ বিগ থিং। এটা আমি শিওর যে এটা অনেক উপকারে আসবে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য, যারা স্টুডেন্ট মেইনলি। সেটা অবশ্যই স্যার।
স্যারের সাথে কথা বলে অনেক ভালো লাগলো যে আমরা একসাথে একই সেশনে ২ জনকে পেলাম। এটা আসলে একটি মানে আনএক্সপেক্টেডই ছিল বলতে গেলে। বিশেষ করে আমার কাছে তো একদম জাভেদ আমার খুব প্রিয় মানুষ, বুঝছো? কারণ হি ইজ এ ডেডিকেটেড রিসার্চার, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওইটি হলো কথা। জাস্ট ফলো আপ যারা যারা আছে, এটি হলো কথা যে আমরা চাই যে আমরা হয়তো থাকবো না, তোমরা পরবর্তী জেনারেশন তোমরা আমাদের মতো কাজ করবা। তোমার এই ডক্টর মশিউর রহমান প্রচুর পরিশ্রম করছে সিন্স 2006, তাই না? সেটাই আর কি। দিস ইজ আনবিলিভেবল। আলহামদুলিল্লাহ, সব কিছুই আল্লাহর হাতে। তোমরা চেষ্টা করে যাও। আমি এখানেই থামলাম আর কি, অসুবিধা নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আরো ধন্যবাদ জানাই আমাদের প্রফেসর হোসেন এম জাভেদ স্যারকে। স্যার আমাদেরকে অনেক সুন্দর করে বুঝিয়েছেন। আসলে আমাদেরকে ডিপলি স্যার অনেক চিন্তা করতে শিখিয়েছেন। বিশেষ করে রিসার্চ পেপার নিয়ে এত ডিপলি আলোচনা আসলে হয়নি। স্যারের থেকে আমরা অনেক কিছু আজকে জানতে পারলাম। আমাদেরকে কিভাবে এগিয়ে যেতে হবে, কিভাবে রিসার্চটা শুরু করতে হবে এবং ক্যারিয়ারটা বিল্ড আপ করতে হবে। তো আজকের প্রোগ্রামে আমি সত্যিকার অর্থেই মানে খুব এনজয় করেছি। আমি মনে করি যে দর্শকরা অনেক এনজয় করবে এই প্রোগ্রাম এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি স্যারকে যে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আগামীতে Thank you. স্যারের সাথে আরো প্রোগ্রাম করতে চাই এবং আমাদের আরো অনেক কার্যক্রমের সাথে স্যারকে আমরা যুক্ত রাখতে চাই। এটা হচ্ছে আমাদের দাবি স্যারের কাছ থেকে। আশা করি যে আমরা পাবো স্যারকে আমাদের পাশে। ইনশাল্লাহ। আমি সব সময় বাংলাদেশি স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য রেডি। যদি সত্যিকার অর্থে ওদেরকে চেঞ্জ করার জন্য হয়, আমি সব সময় রেডি এবং চেষ্টা করি। আমি স্টুডেন্টরা যখন আমার কাছে কোনো সাজেশন চাই, তবে বাস্তবসম্মত যে কথা আমি বারবার বললাম, আমাদেরকে উপলব্ধি করতে হবে, ঠিক আছে? সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এবং স্টুডেন্টরা যখন, বিশেষ করে আমি এই যে স্যার অনেকগুলো কথা বললেন, জামাল স্যার, এই পড়া মানে আমরা যত কাজ করি কেন, এই যে গবেষণা মানে ল্যাবে বসে থাকা না। আসলে গবেষণা করতে গেলেও কিন্তু অনেক পড়ালেখা করতে হয়। এই সামান্য একটা টেকনোলজি আমরা কোন প্রক্রিয়ায় এই কাজটা করব, এর জন্য অনেক লেখা। সুতরাং স্টুডেন্টদেরকে আমি একদম শেষে যে কথাটা বলবো, যদি পড়তে পারে স্টুডেন্টরা, মানে পড়াটাকে যদি ফ্যাশন করতে পারে, আমার মনে হয় না সে কোনো প্রবলেম ফেস করবে। এটাই আসলে পড়ার অভ্যাসটা রাখতে হবে এবং কোনো একটা বিষয় নিয়ে ডিপলি পড়াশোনা করতে হবে। এরপরে না ওখান থেকে সমস্যাগুলো বের হবে। তারপরে না ওটা নিয়ে Right. চিন্তা করা যাবে। এটাই তো আসলে। হুম। তো স্যার থেকে আজকে অনেক কিছু জানতে পেরেছি। বিশেষ করে আমি রিসার্চ নিয়ে অনেক আগ্রহী। আমার অনেক কিছু জানা হলো আজকে। ইনশাআল্লাহ আমি স্যারের Very good. দেখানো অনুযায়ী এগিয়ে চলবো। আজকের এই প্রোগ্রামে আমি মনে করি যে সবাই অনেক এনজয় করেছে। ধন্যবাদ হোসেন এম জাভেদ স্যারকে, ধন্যবাদ জামাল স্যারকে এবং ধন্যবাদ মশিউর স্যারকে অবশ্যই। কারণ তিনি এই অর্গানাইজেশনের হয়ে সবথেকে বেশি পরিশ্রম করেন উনি। কারণ এটা উনার হাত দিয়েই এই অর্গানাইজেশনটা এগিয়ে যাচ্ছে। তো আমি আশাবাদী যে এই অর্গানাইজেশনটা থেকে অনেকেই উপকৃত হবে আগামীতে। তো ধন্যবাদ সকলকে। আমি আজকে অফিসিয়ালি প্রোগ্রামের সমাপ্তি টানতে চাচ্ছি এখানেই। স্যারকে আমাদের সাথে আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জাভেদ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো সবাইকে মাচ। ধন্যবাদ। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। সুপ্তি, থ্যাংক ইউ। না, খুব ভালো হয়েছে। ওনারা দুজন আসছিল তো, একটা ইন্টারঅ্যাকশন হয়েছে। দ্যাটস ওয়ান্ডারফুল। জাভেদ স্যার অনেক সুন্দর কথা বলেছেন। আমার ভালো লেগেছে ওনার কথাগুলো। সৌরভের প্রশ্নটা খুব ভালো ছিল। থ্যাংক ইউ সৌরভ। তারপর আরো অনেকে, রকিবুলের প্রশ্নগুলো বেশ ভালো ছিল। থ্যাংক ইউ মেহেদী। সবার অ্যাটাচমেন্ট অনেক ভালো ছিল। আমি প্রোগ্রামটা আজকে এনজয় করেছি। আজকে প্রোগ্রাম আমার কাছে মনে হয়েছে স্মুথলি চলছে। ওকে স্যার, আমার কিছু একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, যদি বলো। স্যার ওই যে জাভেদ স্যার যে আসছিল স্যার, উনাকে কি মেন্টর হিসেবে ধরে স্যার কোনো কি প্রজেক্ট বা রিভিউ আর্টিকেল আমরা কি করতে পারি স্যার? আগে আমার কাছে মনে হয় কি একটা মানে কি করতে চাও এটা গুছিয়ে নাও আর কি নিজের কাছে, যে আচ্ছা আমি এই জিনিসটা করতে চাই। ওই জিনিসটা ক্লিয়ার করার পর তারপরে অ্যাপ্রোচটা করো আর কি। হ্যাঁ, আমি স্যার- আছি, আমাকে লিখো না তো তুমি তোমার প্ল্যানটা কি করতে চাও। হ্যাঁ, জি জি স্যার। আমার ইমেল তো আছে, কিংবা ওই যে আমরা যে ইমেল থেকে করেছি তোমাকে, ওটা রেসপন্স করলে আমাকে পাবা। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আর সৌরভ, লেটস কিপ ইন টাচ। আমরা বরিশালে যেতে চাই। অবশ্যই স্যার, অবশ্যই। আপনাদেরকে অবশ্যই আমন্ত্রণ থাকলো স্যার আপনার ইউনিভার্সিটিতে। ওকে, ঠিক আছে, ভালো থাকো, বাই। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। সবাইকে থ্যাংক ইউ, বাই। আসসালামু আলাইকুম স্যার।